নমস্কার, গল্পকথক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে এসেছি বিখ্যাত সাহিত্যিক নীললোহিত ছদ্মনামে পরিচিত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সমগ্রহ প্রথম খণ্ডে। কাকাবাবু একটা আশ্চর্য চরিত্র ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্রাচে ভর দিয়ে হাঁটেন, কিন্তু অসাধারণ তার মনোবল, অনমনীয় তার দৃঢ়তা, অদম্য তার সাহস, একই সঙ্গে প্রখর বিশ্লেষণ শক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের যে তিনি খুলেছেন, মোকাবেলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়, তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর সন্তু ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটা সেই রকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনী নিয়েই দুমলটের মধ্যে এই কাকাবাবু সমগ্র। এই কাকাবাবু সমগ্র 6টা খণ্ডে বিভক্ত। তো তার ভিতরে আমি চলে এসেছি কাকাবাবু সমগ্রের প্রথম খণ্ডের নিয়ে। প্রথম খণ্ড থেকে আজকে পাঠ করছি ভয়ঙ্কর সুন্দর। লিদার নদীর তীরে। আর সবাই পাহাড়ে গিয়ে কত আনন্দ করে। আমাকে সারাদিন বসে থাকতে হয় গজ ফিতা নিয়ে, পাথর মাপতে হয়। ফিতের একটা দিক ধরে থাকেন কাকাবাবু, আর একটা দিক ধরে টানতে টানতে আমি নিয়ে যাই, যতক্ষণ না পুরাই। আজ সকাল থেকে একটুও কুয়াশা নেই, ঝকঝক করছে আকাশ। পাহাড়গুলোর মাথায় বরফ, রোদ্দুর লেগে চোখ ঝলসে যায়। ঠিক মনে হয় যেন সোনার মুকুট পড়ে আছে। যখন রোদ্দুর থাকে না, তখন মনে হয় পাহাড় চূড়ায় কত কত আইসক্রিম, যত ইচ্ছা খাও, কোনো দিন ফুরাবে না। আমার ডাকনাম সন্তু, ভালো নাম সুনন্দ রায়চৌধুরী। আমি বালিগঞ্জের তীর্থপতি ইনস্টিটিউশনে ক্লাস 8-এ পড়ি। আমার একটা কুকুর আছে, তার ডাকনাম রকু। ওর ভালো নামও অবশ্য আছে একটা, ওর ভালো নাম রককো। আমার ছোটো মাসির বাড়িতে একটা পোষা বিড়াল আছে, আমি সেটার নাম রেখেছি লড়াবি। আমি ওকে তেমন ভালোবাসি না, তাই ওর ডাক নাম নেই। আমার কুকুরটাকে সঙ্গে আনতে পারিনি বলে মাঝে মাঝে আমার মন খারাপ হয়। আমি গত বছর ফাইনাল পরীক্ষায় সেকেন্ড হয়েছি, কিন্তু স্পোর্টসে 4টে আইটেমে ফার্স্ট হয়েছিলাম। কাকাবাবু এই জন্য আমাকে খুব ভালোবাসে। আজ চমৎকার বেড়াবার দিন, কিন্তু আজও সকালবেলা কাকাবাবু বললেন, চলো সন্তু, আজ সোনমার্গের দিকে যাওয়া যাক, ব্যাগ দুটোতে সব জিনিসপত্র ভরে নাও। আমি জিজ্ঞেস করলাম, কাকাবাবু, সোনমার্গে তো আগেও গিয়েছিলাম, আবার ওখানেই যাব? কাকাবাবু বললেন, হ্যাঁ, ওই জায়গাটাই বেশ ভালো, ওইখানেই কাজ করতে হবে। আমি একটু মন খারাপ করে বললাম, কাকাবাবু, আমরা শ্রীনগর যাব না? কাকাবাবু চশমা মুছতে মুছতে উত্তর দিলেন, না না, শ্রীনগরে গিয়ে কি হবে, বাজে জায়গা, খালি জল আর জল, লোকজনের ভিড়। আজ 14 দিন হলো আমরা কাশ্মীরে এসেছি, কিন্তু এখনও শ্রীনগর দেখিনি। একথা কেউ বিশ্বাস করবে? আমাদের ক্লাসের ফার্স্ট বয় দীপঙ্কর ওর বাড়ির সবার সঙ্গে গত বছর বেড়াতে এসেছিল কাশ্মীরে। দীপঙ্করের বাবা বলে রেখেছেন, ও পরীক্ষায় ফার্স্ট হলে ওকে প্রত্যেকবার ভালো ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাবেন। সেই জন্যই তো 2 নম্বরের জন্য সেকেন্ড হয়েও আমার দুঃখ হয়নি। কাশ্মীর থেকে ফিরে গিয়ে দীপঙ্করকে কত গল্প বলেছিল। ডাল হ্রদের ওপর কত রকমের সুন্দরভাবে সাজানো বড় বড় নৌকা থাকে, ওখানে সেই নৌকাগুলোর নাম হাউসবোট। সে হাউসবোটে থাকতে কি আরাম! রাত্রির বেলা যখন সব হাউসবোটে আলো জ্বলে ওঠে, তখন মনে হয় জলের ওপর মায়াপুরী বসেছে। শিকারা নামে ছোট ছোট নৌকা ভাড়া পাওয়া যায়, তাইতে চড়ে যাওয়া যায় যেখানে ইচ্ছা সেখানে। মোগল গার্ডেন্স, চশমাশাহী, নেহরু পার্ক, এইসব জায়গায় কি ভালো ভালো সব বাগান। দীপঙ্করের কাছে গল্প শুনে আমি ভেবেছিলাম যে শ্রীনগরেই বুঝি কাশ্মীর। এবার কাকাবাবু যখন কাশ্মীরে আসবার কথা বললেন,
তখন কি আনন্দই যে হয়েছিল। আমার কিন্তু এখনও আমার কাশ্মীরের কিছুই প্রায় দেখা হলো না। 14 দিন কেটে গেল। কাকাবাবুর কাছে শ্রীনগরের নাম বললেই উনি বলেন, ওখানে গিয়ে কী হবে, বাজে জায়গা, শুধু জল। জলের ওপর তো আর ফিতে দিয়ে মাপা যায় না, তাই বোধহয় কাকাবাবুর পছন্দ নয়। সত্যি কথা বলতে কি, কেন যে কাকাবাবু ফিতে দিয়ে পাহাড় মাপছেন তা আমি বুঝতে পারি না। অবশ্য এই পহলগ্রাম জায়গাটাও বেশ সুন্দর, কিন্তু যে জায়গাটা এখনও দেখিনি সেই জায়গাটাই কল্পনায় বেশি সুন্দর লাগে। পহলগ্রামে বরফ মাখা পাহাড়গুলো এত কাছে যে মনে হয় এক দৌড়ে চলে যায়। একটা ছোট্ট নদী বয়ে গেছে পহলগ্রাম দিয়ে। ছোট হলেও নদীটার দারুণ স্রোত, আর জল কি ঠান্ডা। পহলগ্রামে অনেক দোকানপাট, অনেক হোটেল আছে। এখান থেকেই তো তীর্থযাত্রীরা অমরনাথের দিকে যায়। অনেক সাহেব মেমেরও ভিড়। যারা আগে শ্রীনগর ঘুরে পহলগ্রামে এসেছে তাদের মধ্যে অনেকে বলে যে শ্রীনগরের থেকে পহলগ্রাম জায়গাটা নাকি বেশি সুন্দর। কিন্তু আমি তো শ্রীনগর দেখিনি, তাই আমার ঠিক বিশ্বাস হয় না। শ্রীনগর মতন এখানে তো হাউস বোট নেই। আমরা কিন্তু এখানেও হোটেলে থাকি না, আমরা থাকি নদীর এপারে তাঁবুতে। এই তাঁবুতে থাকার ব্যাপারটা আমার খুব পছন্দ। দীপঙ্কররা শ্রীনগরের জলের ওপর হাউস বোটে ছিল, কিন্তু ওরা তো তাঁবুতে থাকেনি। দমদমে ভিআইপি রোড দিয়ে যেতে যেতে কতদিন দেখেছি মাঠের মধ্যে সৈন্যরা তাঁবু খাটিয়ে আছে। আমারও খুব শখ হতো তাঁবুতে থাকার। আমাদের তাঁবুটা ছোট হলেও বেশ ছিমছাম, পাশাপাশি দুটো খাট, কাকাবাবুর আর আমার। রাতের বেলা দুপাশের পথ ফেলে দিলে ঠিক ঘরের মতন হয়ে যায়। আর একটা ছোট ঘরের মতন আছে একপাশে, সেটা জামা কাপড় ছাড়ার জন্য। অনেকে তাঁবুতে রান্না করেও খায়। আমাদের খাবার আসে হোটেল থেকে। তাঁবুতে শুলেও খুব বেশি শীত করে না আমাদের। 3খানা করে কম্বল গায়ে দিই তো। ঘুমোবার সময়ও পায়ে গরম মোজা পরা থাকে। কোনো কোনো দিন খুব শীত পড়লে আমরা কয়েকটা হট ওয়াটার ব্যাগ বিছানায় নিয়ে রাখি। কত রাত পর্যন্ত শুয়ে শুয়ে নদীর স্রোতের শব্দ শুনতে পাই। আর কি একটা রাত জাগা পাখি ডাকে, চি আও চি আও। মাঝে মাঝে অনেক রাত্রির তাঁবুর মধ্যে মানুষজনের কথাবার্তা শুনে ঘুম ভেঙে যায়। আমার বালিশের পাশেই টর্চ থাকে। তাড়াতাড়ি টর্চ জ্বেলে দেখি। কাশ্মীরের চোর ডাকাতের ভয় প্রায় নেই বললেই চলে। এখানকার মানুষ খুব অতিথিপরায়ণ। টর্চের আলোয় দেখতে পাই তাঁবুর মধ্যে আর কেউ নেই। কাকাবাবুর ঘুমের মধ্যে কথা বলছেন। কাকাবাবুর এটা অনেক দিনের স্বভাব। কাকাবাবু ঘুমিয়ে ঘুমিয়ে কার সঙ্গে যেন তর্ক করেন, তাই ওর দুরকম গলা হয়ে যায়। কথাগুলো আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু আমার এই সময় একটু ভয় ভয় করে। তখন উঠে গিয়ে কাকাবাবুর গায়ে একটু ঠেলা মারলে উনি চুপ করে যান। আমার একটু দেরিতে ঘুম ভাঙে। পরীক্ষার আগে আমি অনেক রাত জেগে পড়তে পারি, কিন্তু ভোরে উঠতে খুব কষ্ট হয়। আর এখানে এই শীতের মধ্যে তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছাই করে না। কাকাবাবু খুব ভোরে উঠতে পারেন। আমি জেগে উঠেই দেখি কাকাবাবুর ততক্ষণে দাড়ি কামানো, স্নান করা সব শেষ। বিছানা থেকে নেমেই আমি তাঁবুর মধ্যে লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করি। তাতে খানিকটা শীত কাটে। আজ সকালবেলা মুখ হাত ধুয়ে চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তাঁবুতে থাকার একটা সুবিধা, এই দরজায় তালা লাগানো হয় না। তাঁবুতে তো দরজাই থাকে না, দরজার বদলে শক্ত পর্দা, সেটা দড়ি দিয়ে বেঁধে রাখলেই হয়। আমাদের কোনো জিনিসপত্র কোনো দিনও চুরি হয়নি। কাশ্মীরে নাকি চোর নেই, অবশ্য ডাকাত আছে, সেটা আমরা পরে টের পেয়েছিলাম। ছোট্ট ব্রিজটা পেরিয়ে চলে এলুম নদীর এদিকে। এই সকালেই রাস্তার কত মানুষজনের ভিড়, কত রকম রং বেরঙের পোশাক। যে দেশে খুব বরফ থাকে সে দেশের মানুষ খুব রঙিন জামা পরতে ভালোবাসে। ঝাকঝাক সাহেব মেম এসেছে আজ। ঘোড়াওয়ালা ছেলেরা ঘোড়া ভাড়া দেবার জন্য সবাই একসঙ্গে চিল্লিমিল্লি করছে। আমরা কিন্তু এখন ঘোড়া ভাড়া নেব না, আমরা বাসে করে যাব সোনমার্গ, তারপর সেখান থেকে ঘোড়া ভাড়া নিয়ে পাহাড়ে উঠব। কাকাবাবুর ঘোড়ায় চড়তে খুব কষ্ট হয়, তাই আমরা ঘোড়ায় বেশি চড়ি না। প্রথম কদিন আমাদের একটা জিপ গাড়ি ছিল, এখানকার গভর্নমেন্ট থেকে দিয়েছিল। গভর্নমেন্টের লোকেরা কাকাবাবুকে খুব খাতির করেন, কিন্তু আমার কাকাবাবু ভারী অদ্ভুত। তিনি কোনো লোকের সাহায্য নিতে চান না। 2-3 দিন বাদেই তিনি জিপ গাড়িটা ফেরত পাঠিয়ে দিয়েছেন। আমাকে তখন বলেছিলেন, সব জায়গা তো গাড়ি যায় না,
যেসব জায়গায় গাড়ি যাবার রাস্তা নেই সেখানেই আমাদের বেশি কাজ। ঘোড়া পা দিয়েই তিনি কষ্ট করে চড়বেন ঘোড়ায়। এই যা বলে ফেললাম। আমার কাকাবাবুকে কিন্তু অন্য কেউ খোড়া বললে আমার ভীষণ রাগ হয়। আমি তো শুধু একবার মনে মনে বললাম। কাকাবাবু তো জন্ম থেকেই খোড়া নন। মাত্র 2 বছর আগে কাকাবাবু যখন আফগানিস্তানে গিয়েছিলেন তখন কাবুলের থেকে খানিকটা দূরে ওর গাড়ি উল্টে যায়। তখনই একটা পা একেবারে চিপসে ভেঙে গিয়েছিল। কাকাবাবুকে এখন ক্র্যাশে ভর দিয়ে হাঁটতে হয়। এখন আর একলা একলা নিজের সব কাজ করতে পারে না বলে কোথাও গেলে আমাকে সঙ্গে নিয়ে যান। আমারও বেশ মজা, কত জায়গায় বেড়াই। গত বছর পুজোর সময় গিয়েছিলাম মথুরা, সেখান থেকেই কালিকট। কালিকট, হ্যাঁ সেই কালিকট বন্দর, যেখানে ভাস্কো দা গামা প্রথম এসেছিলেন। ইতিহাসে ভূগোলে যেসব জায়গায় নাম পড়েছে সেখানে সত্যি সত্যি কোনো দিন বেড়াতে গেলে কীরকম যে অদ্ভুত ভালো লাগে কি বলবো। আগে চাকরি করার সময় কাকাবাবু যখন বাইরেই ঘুরতেন তখন আমার ওকে বেশি দেখতে পেতাম না। চাকরি থেকে রিটায়ার করার পর উনি কলকাতায় আমাদের বাড়িতে থাকেন, বই পড়েন দিনরাত। আর বছরে একবার দুবার নানান ঐতিহাসিক জায়গায় বেড়াতে যান, তখন আমাকে নিয়ে যান সঙ্গে। কাশ্মীরে এর আগেও কাকাবাবু 2-3 বার এসেছেন। এখানে অনেকেই চেনেন কাকাবাবুকে। ক্রাচে ভর দিয়েও কাকাবাবু কিন্তু খুব তাড়াতাড়ি হাঁটতে পারেন। 2 হাতে 2টো ব্যাগ নিয়ে আমি পাল্লা দিতে পারি না। এত তাড়াতাড়ি এসেও কিন্তু আমরা বাস ধরতে পারলাম না। সোনমার্গ যাওয়ার প্রথম বাস একটু আগে ছেড়ে গেছে, পরের বাস আবার 1 ঘন্টা বাদে। অপেক্ষা করতে হবে। কাকাবাবু কিন্তু বিরক্ত হলেন না, আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কি সন্তু, জিলিপি হবে নাকি? আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। কাকাবাবু যে এক এক সময় মনের কথাটা ঠিক কী করে বুঝতে পারেন, পহলগ্রামে যারা বেড়াতে যায়নি তারা বুঝতেই পারবে না এখানকার জিলিপির কি অপূর্ব স্বাদ। খাঁটি ঘিয়ে ভাজা মস্ত বড় মৌচাক সাইজের জিলিপি, টুসটুসে রসে ভর্তি, ঠিক মধুর মতন। ভেজাল ঘি কাশ্মীরে যায় না, ডালডা তো বিক্রিই হয় না। সোনার খোঁজে না গন্ধকের খোঁজে। বাস স্ট্যান্ডের কাছেই সহনপালের বিরাট মিষ্টির দোকান। ভেতরে চেয়ার টেবিল পাতা, দেয়ালগুলো সব আয়না দিয়ে মোড়া। খাবারের দোকানের ভেতরে কেন যে আয়না দেওয়া বুঝি না। খাবার খাওয়ার সময় নিজের চেহারা দেখতে কারোর ভালো লাগে নাকি? জিলিপিতে কামড় বসাতে হাত দিয়ে রস গড়িয়ে পড়ল। কাকাবাবু নিজে খুব কম খান, কিন্তু আমার জন্য 3-4 রকমের খাবারের অর্ডার দিয়েছেন। 1 ঘন্টা সময় কাটাতে হবে তো। কাশ্মীরে এসে যতই পেট ভরে খাও একটু বাদেই আবার খিদে পাবে। এখানকার জলের সব কিছু তাড়াতাড়ি হজম হয়ে যায়। কি প্রফেসর সাহেব, আজ কোন দিকে যাবেন? তাকিয়ে দেখি আমাদের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে একজন বিশাল চেহারার মানুষ। চিনি একে, নাম সুচা সিং। প্রায় 6 ফিট লম্বা, কবজি দুটো আমার উরুর মতন চওড়া, মুখে সুবিন্যস্ত দাড়ি। সুচা সিং এখানে অনেকগুলো বাস আর ট্যাক্সির মালিক। খুব জবরদস্ত ধরনের মানুষ। কী কারণে যেন উনি আমার কাকাবাবুকে প্রফেসর বলে ডাকেন। যদিও কাকাবাবু কোনোদিন কলেজে পড়াননি। কাকাবাবু আগে দিল্লিতে গভর্নমেন্টের কাজ করতেন। এখানে একটা কথা বলে রাখি, কাশ্মীরে এসে প্রথম কয়েকদিনেই অবাক হয়ে লক্ষ্য করেছিলাম এখানে অনেকেই ভাঙা ভাঙা বাংলা বলতে পারে। বাংলাদেশ থেকে এত দূরে আশ্চর্য ব্যাপার না? কাকাবাবুকে জিজ্ঞেস করেছিলাম এর কারণ। কাকাবাবু বলেছিলেন, ভ্রমণকারীদের দেখাশোনা করাই তো কাশ্মীরের লোকদের প্রধান পেশা। আর ভারতীয় ভ্রমণকারীদের মধ্যে বাঙালিদের সংখ্যাই বেশি। বাঙালিরা খুব বেড়াতে ভালোবাসেন, তাই বাঙালিদের কথা শুনে শুনে এরা অনেকেই বাংলা শিখে নিয়েছেন। যেমন সাহেব মেম অনেকে আসে বলে এরা ইংরেজিও জানে বেশ ভালোই। এখানেই একটা ঘোড়ার সহিসকে দেখেছি, 22-23 বছর বয়সে। সে কোনোদিনও স্কুলে পড়েনি, নিজের নাম সই করতেও জানে না, অথচ ইংরেজি বাংলা উর্দু বলে জলের মতন। সুচা সিং ভাঙা ভাঙা উর্দু আর বাংলা কথা মিলিয়ে বলেন, কিন্তু উর্দু তো আমি জানি না। তদুরস্তি তাকাল্লুফ এ জাতীয় 2-4টে কথাই বেশি শিখতে পারিনি, তাই ওর কথাগুলো আমি বাংলাতেই লিখব। কাকাবাবু সুচা সিংকে পছন্দ করেন না। লোকটির বড্ড গায়ে পড়া ভাব আছে। কাকাবাবু একটু নির্লিপ্তভাবে বললেন, কোন দিকে যাব ঠিক নেই, দেখি কোথায় যাওয়া যায়। সুচা সিং চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বললেন, চলুন, কোন দিকে যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কাকাবাবু ব্যস্ত হয়ে বললেন, না না না,
তার দরকার নেই, আমরা একটু কাছাকাছি ঘুরে আসব। আমার তো গাড়ি যাবেই, নামিয়ে দেবো আপনাদের। না, আমরা বাসে যাব। সোনমার্গের দিকে যাবেন তো বলুন, আমার একটা ভ্যান যাচ্ছে, ওটাতে যাবেন? আবার ফেরার সময় ওটাতে ফিরে আসবেন। প্রস্তাবটা এমন কিছু খারাপ নয়। সুজা সিং বেশ আন্তরিকভাবেই বলেছেন, কিন্তু পাত্তা দিলেন না কাকাবাবু। হাতের ভঙ্গি করে সুচা সিংয়ের কথাটা উড়িয়ে দিয়ে কাকাবাবু বললেন, না, কোনো দরকার নেই। কাকাবাবু যে সুচা সিংকে পছন্দ করছেন না, এটা অন্য যে কেউ দেখলেই বুঝতে পারবে। কিন্তু সুচা সিং এর সেদিকে কোনো খেয়ালই নেই। চেয়ারটা কাকাবাবুর কাছে টেনে এসে খাতির জমাবার চেষ্টা করে বললেন, আপনার এখানে কোনো অসুবিধা কিংবা কষ্ট হচ্ছে না তো? কিছু দরকার হলে আমাকে বলবেন। কাকাবাবু বললেন, না না, কোনো অসুবিধা হচ্ছে না। চা খাবেন তো? আমার সঙ্গে এক পেয়ালা চা খান। কাকাবাবুর সঙ্গেও বললেন, আমি চা খেয়েছি, আর খাবো না। কাকাবাবু এবার পকেটে থেকে চুরুট বার করলেন। আমি এর মানে জানি। আমি লক্ষ্য করেছি সুচা সিং সিগারেট কিংবা চুরুটের ধোঁয়া একেবারে সহ্য করতে পারে না। কাকাবাবু ওকে সরাবার জন্য চুরুট ধরালেন। সুচা সিং কিন্তু তবু উঠলেন না, নাকটা একটু কুঁচকে সামনে বসেই রইলেন। তারপর হঠাৎ ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, প্রফেসর সাহেব, কিছু হদিস পেলেন? কাকাবাবু বললেন, কি পাবো, যা খুঁজছেন এতদিন ধরে। কাকাবাবু অপলকভাবে একটুক্ষণ তাকিয়ে রইলেন সুচা সিংয়ের দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, কিছুই পাইনি, বোধহয় কিছু পাওয়া যাবে না। তাহলে আর খোঁড়াপা নিয়ে এত তাকলিফ করছেন কেন? তবু খুঁজছি, কারণ খোঁজাটাই আমার নেশা। আপনারা বাঙালিরা বড় অদ্ভুত। আপনি যা খুঁজছেন সেটা খুঁজে পেলে তা তো গভর্নমেন্টেরই লাভ হবে, আপনার তো কিছু হবে না। তাহলে আপনি গভর্নমেন্টের সাহায্য নিচ্ছেন না কেন? গভর্নমেন্টকে বলুন, লোক দেবে, গাড়ি দেবে, সব ব্যবস্থা করবে। আপনি শুধু খবরদারি করবেন। আজকের মতন এখানেই সমাপ্তি। চলে আসবো আগামীকাল আবার বাকি অংশ নিয়ে। ধন্যবাদ।